মাঝে বেঁচে থাকি, হাসি কাঁদি। দিনাজপুরের অত্যন্ত প্রাচীন ও ঐতিহাসিক এই কুঠিবাড়ির সামনে এই মুহূর্তে যারা বসে আছেন এবং এর বাইরে টিভি সেটের সামনে যে যেখানে যে অবস্থায় এই অনুষ্ঠান দেখছেন, সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। দর্শক মণ্ডলী, আমরা আমাদের ইতিহাস, ঐতিহ্য, সভ্যতা, সংস্কৃতি এবং পর্যটন ও অর্থনৈতিক গুরুত্বপূর্ণ স্থানগুলোতে গিয়ে ইত্যাদি ধারণের ধারাবাহিকতায় এবার এসেছি উত্তরাঞ্চলের প্রাচীন জেলা এবং সীমান্তবর্তী শহর এই দিনাজপুরে। দিনাজপুর যেমন প্রাচীন ঐতিহ্যের ধারক, তেমনি অর্থনৈতিক গুরুত্বেও উল্লেখযোগ্য জেলা। শুরুতেই এই দিনাজপুর জেলাকে নিয়ে রয়েছে প্রয়োজনীয় কিছু তথ্য। সাহিত্য, সংস্কৃতি আর প্রাচীন ইতিহাস সমৃদ্ধ স্থাপত্যশৈলীর কেন্দ্রভূমি উত্তরাঞ্চলের সীমান্তবর্তী শহর দিনাজপুর। ভৌগোলিকভাবে ভারতের বিন্ধ্যা পর্বতমালা, ছোটনাগপুর এসব স্থানের মৃত্তিকার সমগোত্রীয় এই দিনাজপুরের মাটি। জনশ্রুতি আছে, দিনাজ বা দিনরাজ নামে রাজ পরিবারের একজন প্রতিষ্ঠাতার নাম অনুসারে রাজবাড়িতে অবস্থিত মৌজার নাম হয় দিনাজপুর। পরবর্তীতে ব্রিটিশ শাসকরা রাজার সম্মানে জেলার নামকরণ করেন দিনাজপুর এবং 1786 সালে দিনাজপুর জেলা হিসেবে গঠিত হয়। 1947 সালে দেশ বিভাগের পর দিনাজপুরের একটি বড় অংশ পশ্চিম দিনাজপুর নাম ধারণ করে পশ্চিমবঙ্গে চলে যায় এবং পূর্বাঞ্চলের বেশ কিছু থানা নিয়ে গঠিত হয় দিনাজপুর। দিনাজপুরের সুগন্ধি কাটারিভোগ, চিনিগুড়া চাল সহ নানান জাতের চাল, চিরা এবং মিষ্টি স্বাদের লিচু এই জেলার অন্যতম প্রধান কৃষি সম্পদ। দেশ বিদেশে সমাদৃত ও জনপ্রিয় এসব চাল স্থানীয় কৃষকদের আয়ের প্রধান উৎস। শুধু ইতিহাস, ঐতিহ্য বা কৃষিতেই সমৃদ্ধ নয় দিনাজপুর, দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখছে দেশের প্রথম খনি দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি এবং মধ্যপাড়া কঠিন শিলার খনি। দিনাজপুরের হিলি স্থলবন্দর দেশের দ্বিতীয় স্থলবন্দর। দিনাজপুরের দর্শনীয় স্থানগুলোর মধ্যে অন্যতম হচ্ছে কান্তজীয় মন্দির বা কান্তজির মন্দির। দিনাজপুর শহর থেকে 20 কিলোমিটার উত্তরে ঢেপা নদীর তীরে এই মন্দিরটি অবস্থিত। এটি অষ্টাদশ শতাব্দীতে নির্মিত এক অসাধারণ স্থাপনা। দিনাজপুরের তৎকালীন মহারাজা প্রাণনাথ রায় 1722 সালে এই মন্দিরের নির্মাণ কাজ শুরু করেন এবং তার মৃত্যুর পর তার দত্তক পুত্র মহারাজা রামনাথ রায় 1752 সালে মন্দিরটির নির্মাণ শেষ করেন। বাংলাদেশের সর্বোৎকৃষ্ট টেরাকোটা শিল্পের নিদর্শনও রয়েছে এই মন্দিরে। জমকালো পিরামিড আকৃতির এই মন্দিরটি 3টি ধাপে উপরে উঠে গেছে। মন্দিরটির প্রধান বৈশিষ্ট্য হচ্ছে পৌরাণিক কাহিনীগুলোকে, বিশেষ করে মহাভারত ও রামায়ণের বিস্তৃত কাহিনী পোড়ামাটির অলঙ্করণে দেয়ালের গায়ে বিস্ময়করভাবে ফুটিয়ে তোলা, যা সবাইকে অভিভূত করে। দিনাজপুর রাজবাড়িও দিনাজপুরের একটি দর্শনীয় স্থান, তবে রক্ষণাবেক্ষণের অভাবে বর্তমানে রাজবাড়িটিও একটি ভগ্নপ্রায় নিদর্শন মাত্র। দিনাজপুরের আরেকটি উল্লেখযোগ্য দর্শনীয় স্থান হচ্ছে দিনাজপুরের মহারাজদের অন্যতম কীর্তি এই রামসাগর দিঘি। রাজা রামনাথের শাসনামলে এই দিঘি খনন করা হয় এবং তার নাম অনুসারে এর নাম রাখা হয় রামসাগর। চেহেলগাজীগণ দিনাজপুরের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ। চেহেলগাজী মসজিদ এবং মাজার দিনাজপুর জেলার সদর থানার চেহেলগাজী গ্রামে অবস্থিত। 19বিংশ শতাব্দীর প্রথমার্ধে বর্তমান দিনাজপুর জেলা সদরে ব্যবসায়িক কারণে বহু নীল কারখানা এবং কুঠি গড়ে ওঠে। 1780 সালে কুঠিগুলোর প্রশাসনিক দপ্তর হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল এই কুঠিবাড়ি, যা বর্তমানে বিজিবি সেক্টর হেডকোয়ার্টার। এছাড়াও সীতাকোট বিহার, সুরা মসজিদ আরও ইতিহাস সমৃদ্ধ এবং প্রত্নতাত্ত্বিক নিদর্শন রয়েছে এই দিনাজপুরে। বিজয়ের মাসে নব উল্লাসে জাগে জনতার প্রাণ, কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে জেগে ওঠে প্রিয় গান। দর্শক মণ্ডলী, ডিসেম্বর মাস আমাদের বিজয়ের মাস, আর এই মাস আমাদের গর্বের, গৌরবের এবং অহংকারের। এবার সেই গৌরবের অনুভব নিয়েই এই দিনাজপুরেরই এক ঝাঁক নৃত্যশিল্পী পরিবেশন করছেন একটি নাচ, আর এই নাচটি পরিবেশিত হচ্ছে ইত্যাদি নির্মিত এবং ইত্যাদিতে প্রচারিত একটি জনপ্রিয় দেশের গানের সঙ্গে। সবুজ
থেকে সূর্যের লাল, সূর্যের লাল। বাংলাদেশের বুক এতই বিশাল, এতই বিশাল। এখানে মানুষ জাগে জীবনের অনুরাগে, পূবের আকাশে আসে নতুন সকাল। মাঠের সবুজ থেকে সূর্যের লাল, সূর্যের লাল। বাংলাদেশের বুক এতই বিশাল, এতই বিশাল। চাষির খুশির গানে সোনার রঙ ধানে ধানে ভরে ওঠে পল্লীর বুক। নদী বলে কলতানে মাঝির দাঁড়ের টানে, নদী বলে কলতানে মাঝির দাঁড়ের টানে। সাগর এসে যেতে উৎসুক, জেলের খুশির রঙে রূপালী ইলিশ যেখানে ভরিয়ে তোলে প্রসন্ন জান। মাঠের সবুজ থেকে সূর্যের লাল, সূর্যের লাল। বাংলাদেশের বুক এতই বিশাল, এতই বিশাল। মাঝিরা কবির প্রাণের কথা সুরে পায় মুখরতা, জেগে ওঠে শিল্পীর মন। ভেসে ওঠে স্বাধীনতা, ঘোচায় সকল ব্যথা। ভেসে ওঠে স্বাধীনতা, ঘোচায় সকল ব্যথা। মনে মনে গড়ে বন্ধ নতুন শতাব্দীকে সোনালী স্বদেশ, শোনাবে ভাবে এসো অনন্তকাল। মাঠের সবুজ থেকে সূর্যের লাল, সূর্যের লাল। বাংলাদেশের বুক এতই বিশাল, এতই বিশাল। নেমেছে শীত, আর যে ঋতুর যে রীত, সেই অনুযায়ী অনেকের মনে মনে করছে আয়োজন। কোথায় কিভাবে করবে বনভোজন, আর সে আয়োজনের প্রয়োজনে মতভেদ জনে জনে যাবে কি যাবে না বনে। বন্ধুরা, আজকে আমরা এখানে সবাই মিলিত হয়েছি আমাদের এলাকার এবারে শীতকালীন বনভোজন উপলক্ষে আলোচনা করার জন্য। আপনাদের সবার মতামত নিয়ে আমরা বনভোজনে বিভিন্ন বিষয় ঠিক করব। ভাই, এবার কোন জায়গায় যাবেন? টার্গেট তো আছে অনেক জায়গায়, আপনাদের সাথে পরামর্শ করে আমরা একটা জায়গা নির্বাচন করব। এইবার ভাই কক্সবাজার চলেন। না না না, সুন্দরবন চলেন। বনভোজনের সাথে সুন্দরবনের একটা চমৎকার মিল রয়েছে, জানবেন? যেমন বনভোজন, সুন্দরবন। হয় বাঘের কামড় খাইতে আর কি। এক একজন এক এক জায়গায় যাইবে ভরতে, বাস বাঘে মারবে থাবা। বনভোজনের মজাই তো বনে গিয়া ভোজন। কিন্তু বনভোজন করার মতো এরকম নিরাপদ বন কোথায় আছে? যে কোনো বনে গেলে তো আর হইবে না, নিজের পক্ষে সেখানে আপনার বাথরুম অথবা টয়লেটের ব্যবস্থা থাকতে হইবে। ঠিক আছে, তাহলে আমরা লোকেশন খোঁজার জন্য একটা কমিটি করে দিই। আচ্ছা, এবার আমরা আসি খাওয়া দাওয়ার মেনুতে। আচ্ছা, আপনাদের কি ধরনের ফুড পছন্দ? মুরগির রোস্ট, মুরগির রেজালা, চপ। আরে রাখেন, তার আগে সিদ্ধান্ত লই তৈব কি মুরগি, ব্রয়লার মুরগি, কক না দেশি মুরগি? অবশ্যই দেশি মুরগি। আমি এবার ব্রয়লারের পক্ষে। বুঝতে পারছি। তাহলে একটা মুরগি নির্বাচন কমিটিও করে দিই। আচ্ছা, এবার বলেন, বাবুর্চি কারে নেওয়া যায়? আপনাদের পরিচিত কোনো ভালো বাবুর্চি আছে? তার আগে আমি একটি কবিতার 4টি লাইন বলতে চাই। বনভোজন কবিতায় আছে, কেউ বা বসে হলদি পাটে, কেউ বা রাধে ভাত, কেউ বা বলে ধুত্তেরি চেয়ে পুড়ে গেল হাত। এই হইলো বনভোজন, এখানে বাবুর্চির প্রশ্ন আসবে কেন? হ্যাঁ, আমরা সবাই মিলে একসাথে লাকড়ি চুলায় রান্না করব, চুলার ধোঁয়া চোখে পানি চলে আসবে, মাঝে মাঝে আমরা নুন মুড়ি চেখে দেখবো, তরকারির ঘ্রাণ নিব, শিশুরা খেলাধুলা করবে, তারপর সবাই মিলে আমরা একসাথে খাবো। এই তো বনভোজন। হ্যাঁ, খাওয়া দাওয়া তো সবসময়ই করি, কিন্তু সবাই মিলে এক জায়গায় গিয়ে একটু আনন্দ ফুর্তি করাটাই তো পিকনিক। না না না, এখন তো আর সেই দিন নাই ভাই। এখন হলদি মরিচ পেঁয়াজ রসুন বাইটা, মাংস কাইটা, তরকারি কুটতে সব লয়ে যায়, তরকারি রান্না বাড়া নিয়ে যায়, বুঝছেন ভাই? এত ঝামেলা না কইরা আমাকে পুরা বনভোজন আয়োজনটা একটা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির কাছে দিয়ে দিই। আমাকে কোনো টেনশন থাকবো না, লাঞ্চের আগে যাবো, খাওয়া দাওয়া করবো, ব্যাস তারপর চলে আসবো। তাইলে আর বনভোজন করে লাভ কি? খাওয়াটাই যদি মূল বিষয় হয়, তাইলে কোনো হোটেলে গিয়ে খেয়ে নিলেই পারি। শুনেন, কিছু ইভেন্ট আছে যেটা নিজেকে ম্যানেজমেন্ট করতে হয়,
সে ম্যানেজমেন্টের মধ্যে একটা আলাদা আনন্দ আছে, আর সেটাই তো হলো বনভোজন। কমিটির মিটিংয়ের সিটিংয়ে এবং সেই সিটিংয়ের ইটিংয়ে সময় যায়, সিদ্ধান্ত হয় না। অথচ সিদ্ধান্ত নিয়ে কাজ শুরু করলেই গুরু দায়িত্ব পালন করা সম্ভব হয়। আমরা অনেক কিছু ভাবি, কিন্তু ভাবিয়া করিও কাজ সে পর্যন্ত আর যাই না। কিন্তু আজ আমরা এমন একজন মানুষের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেব, যিনি নিজ ভাবনায় নিজ উদ্যোগে শুরু করেছেন একটি মহৎ কাজ। তিনি হচ্ছেন গাজীপুর সরকারি মহিলা কলেজের গণিত বিভাগের সহকারী অধ্যাপক জনাব আমিনুল ইসলাম তিতাস। 24তম BCS ক্যাডারের এই কর্মকর্তা তিতাস কাজ করছেন পারিপার্শ্বিক পরিবেশ দূষণের বিরুদ্ধে এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার জন্য। পর্দায় দেখতে পাচ্ছেন পরিচ্ছন্ন পরিবেশ বিষয়ক বিভিন্ন পোস্টার নিয়ে চলমান আমিনুল ইসলাম তিতাসকে, যিনি প্রতিদিন গাজীপুর জেলার বিভিন্ন স্কুল, কলেজ, ডিসি অফিস সহ বিভিন্ন অফিস, আদালত, মার্কেট, মসজিদের সামনে, খেলার মাঠ এবং বাজার এলাকায় বিশেষ পদ্ধতিতে পোস্টার প্রদর্শনীর মাধ্যমে পরিচ্ছন্ন পরিবেশের জন্য প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তিনি মনে করেন আবর্জনা কুড়ানো নয়, দায়িত্বশীলতার সঙ্গে ফেলানোই হচ্ছে পরিবেশ পরিচ্ছন্ন রাখার অন্যতম উপায়। প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। অসুখ হওয়ার পরে ঔষধ খেয়ে সুস্থ হওয়ার চেয়ে টিকা দেওয়া ভালো, যেন অসুখটি না হয়। তেমনিভাবে আবর্জনা যত্রতত্র ফেলানোর পরে কুড়ানোর চেয়ে আবর্জনা দায়িত্বশীলতার সাথে ফেলানোই উত্তম, যেন কুড়াতে না হয়। স্কুল, কলেজে প্রচারণা চালাবার সময় তিনি বাংলাদেশের মাঠ এবং জাপানের মাঠের পরিচ্ছন্নতার পার্থক্য সম্বলিত একটি পোস্টার নিয়ে যান। আমি তাদের বুঝাই, যত্রতত্র আবর্জনা ফেললে পরিবেশ নোংরা হয়, তাই আমাদের উচিত যথাযথ স্থানে আবর্জনা ফেলা। 10-এর লাঠি 1-এর বোঝা। আমরা 1000 জন মানুষ যত্রতত্র আবর্জনা ফেললে 2-1 জন ঝাড়ুদারের পক্ষে শহর পরিষ্কার রাখা সম্ভব না। জনাব আমিনুল ইসলাম তিতাস মনে করেন, এভাবে প্রচারণা চালালে একটি দৃশ্যমান পরিবর্তন দেখতে পাবেন। এই উদ্যোগ ছড়িয়ে পড়ুক সারা দেশে, এই কামনার সাথে এই উদ্যোগের উদ্যোক্তা অধ্যাপক আমিনুল ইসলাম তিতাসকে জানাই ইত্যাদির পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন। আমাদের প্রত্যেকেরই সচেতন থাকা প্রয়োজন, কিন্তু এই অতি ব্যবহৃত সচেতন শব্দটিও চেতনা হারিয়ে ফেলে অনেকের ভোজনে, ওজনে এবং আচরণে। কি হলো ভাই, আর খাইবেন না? কি যে কর, না না না, 6-7 তো খাইলাম, এখন আর পেটে একদম জায়গা নাই। ভাই আপনার মিষ্টিগুলি বেশ মিষ্টি, খুব ভালো। চা তো খাইবেন? হ্যাঁ জি জি, খাবো খাবো, তবে মিষ্টি একদম কম। 1/2 চামচ চিনি দিবেন। কেন? মিষ্টি খাওয়া নিশ্চিত আছে। কি? জি। এই মিসেস, লাল দুইটা দিয়ে দাও। আচ্ছা দোস্ত, তুই যারা গ্লাসটা ধুয়ে দিতে কইলি, তো ট্যাপের পানি দিয়ে ধুয়ে দিল, আর এখন তুই তার মধ্যে বোতলের পানি ঢালতাছিস, তাতে লাভটা কি? বরং তোর এই পরিষ্কার পানি দিয়ে গ্লাসটা ধোয়া উচিত ছিল, তাইলে ব্যাকটেরিয়া মুক্ত থাকতো। জানো দোস্ত, তাজা মাছের স্বাদই আলাদা। আমি আবার বরফের মাছ একদম খাইতে পারি না। তা তো বটেই, তাজা মাছ কাইটটা লগে লগে রান্না করে খাইলে যেই মজা পাওয়া যাইব, বাসি মাছে তা পাওয়া যাইব না। আজকে একটা নদীর তাজা রুই মাছ কিনছি 3 কেজি ওজনের, আজকে দুপুরে খামো। তোর কিন্তু দোস্ত খাইয়া যাইতে হইব। 3 কেজি রুই পুরাটাই রান্না করব? আরে এত খাইবো কে? অর্ধেকটা রান্না করুম, বাকি অর্ধেক ফ্রিজে রাখুম, 4-5 দিন পরে খামু। তুই না কইলি বরফের মাছ খাস না? 3-4 দিন ধরে যদি সেটা ফ্রিজে থাকে, সেটা তো বরফেই থাকবো, সেটা কি পুকুরের মধ্যে থাকবো? এইটা তো চিন্তা করি নাই দোস্ত। শুরু করছি আমন্ত্রিত দর্শকদের জন্য পর্ব। এই পর্বে আপনারা এই কুঠিবাড়ির সামনে যে হাজার হাজার দর্শক বসে আছেন, তাদের মাঝখান থেকে আমরা 4 জন দর্শক নির্বাচন করব। এখানটা রয়েছে রানা, আর এখানে রয়েছে মামুন। তারা সঠিক উত্তরদাতাদের বাছাই করবেন। তাহলে আমি শুরু করছি প্রথম প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের অন্যতম প্রধান একটি খনিজ সম্পদ কয়লার উৎস হচ্ছে বড়পুকুরিয়া কয়লার খনি। বলতে হবে এই কয়লা খনিটি কবে আবিষ্কৃত হয়েছিল এবং এটি দিনাজপুর জেলার কোথায় অবস্থিত? অনেকেই হাত তুলেছেন, এখানে একজন। হয়নি। দিনাজপুর জেলার ফুলবাড়ি উপজেলার মধ্যপাড়ায়। হয়নি। ওখানে একজন। হ্যাঁ বলুন আপনি। 1985 সালে দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলা অবস্থিত। অনেক ধন্যবাদ, উত্তর সঠিক আছে। আপনার নাম? মোহাম্মদ লিটন সরকার, আমি বিজনেস করি। অনেক ধন্যবাদ, আমরা একজন পেয়ে গেলাম। এবারে আমাদের দ্বিতীয় প্রশ্ন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ এবং মুক্তিযুদ্ধে অবিস্মরণীয় অবদানের জন্য তৎকালীন বাংলাদেশ রাইফেলস এবং বর্তমান বর্ডার গার্ড বাংলাদেশকে কত সালে স্বাধীনতা পুরস্কারে ভূষিত করা হয়? এখানে একজন, বলুন আপনি। 2008 সালে। 2008 সালে, উত্তর সঠিক আছে। আপনার নাম? মোহাম্মদ শিহাবুর রহমান, সরকারি চাকরি করেন। অনেক ধন্যবাদ, আমরা 2 জন পুরুষ পেয়ে গেলাম। আমাদের এবারে দরকার আর 2 জন নারী। তৃতীয় প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে মনুষ্য নির্মিত সবচেয়ে বড় দিঘি কোনটি এবং এটি
কার শাসন আমলে কত সালে খনন করা হয়েছিল এবং এটি খনন করতে কতজন শ্রমিক কাজ করেছিলেন এবং তাতে কত টাকা ব্যয় হয়েছিল? 1750 সালে রাজা প্রাণনাথ 15 লক্ষ শ্রমিক। হয়নি, এখানে একজন বলুন আপনি। রামসাগর, এটি মহারাজা রামনাথ 1750 থেকে 1755 সালের মধ্যবর্তী সময়ে তৈরি করেছিলেন। এটি তৈরি করতে প্রায় 15 লক্ষ শ্রমিক এবং 30,000 টাকা লেগেছিল। তৎকালীন 30,000 টাকা। উত্তর সঠিক হয়েছে। আপনার নাম? আমার নাম তপতি বিশ্বাস, আমি সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসাবে দিনাজপুরে কর্মরত। অনেক ধন্যবাদ। পরবর্তী প্রশ্ন হচ্ছে, বাদশাহ আলমগীর কুমারে তাহার পরাইতো এক মৌলভী দিল্লির ওস্তাদের কদর শিরোনামের এই কবিতাটি যিনি রচনা করেছিলেন তিনি দিনাজপুর জেলা স্কুলের একজন প্রধান শিক্ষক ছিলেন। বলতে হবে তিনি কত সাল থেকে কত সাল পর্যন্ত এই জেলা স্কুলের প্রধান শিক্ষক ছিলেন এবং তার নাম কি? হয়নি। কাজী কাদের নওয়াজ 1948, 1950 থেকে 52 সাল। হয়নি। সম্ভবত 1965 থেকে 1968। হয়নি। আমরা অনেকের উত্তর শুনলাম কিন্তু কেউই সঠিকভাবে সম্পূর্ণ প্রশ্নের উত্তর দিতে পারেননি। সঠিক উত্তর হচ্ছে তার নাম কবি কাজী কাদের নেওয়াজ। 1951 থেকে 1966 অর্থাৎ এই দীর্ঘ 15 বছর প্রধান শিক্ষক হিসেবে কাজ করেছিলেন। এই প্রশ্নের উত্তর আমরা কাউকে দিতে পারছি না। আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন, অনন্য স্থাপনা শৈলীর নিদর্শন কান্তজির মন্দির কার আমলে কত সালে এর নির্মাণ কাজ শুরু হয়েছিল এবং কত সালে কার মাধ্যমে এর নির্মাণ কাজ সমাপ্ত হয়? 1752 সাল। না, হয়নি। এখানে একজন। রাজা প্রাণনাথ 1722 সালে এটা শুরু করেছিলেন এবং ওনার দত্তক পুত্র রাজা রামনাথ এটা 1752 সালে শেষ করেছেন। উত্তর সঠিক হয়েছে। আমরা আরেকজনকে পেয়ে গেলাম। হ্যাঁ, আপনার নাম? সঞ্জনা চৌধুরী। সঞ্জয়, কি করেন আপনি? আমি হাউসওয়াইফ। গৃহিণী। অনেক ধন্যবাদ। আমরা 4 জন দর্শক পেয়ে গেলাম। আসুন আপনারা মঞ্চে চলে আসুন, তাদের জন্য করতালি। আমরা আমাদের আমন্ত্রিত 4 জন দর্শককে পেয়ে গেলাম। এবার আমরা শুরু করব তাদের নিয়ে আমাদের দ্বিতীয় পর্ব। আপনারা যারা এখানে এসেছেন তাদেরকে এবারে অভিনয় করতে হবে। শুরুতে আগে আপনাদের হাতে স্ক্রিপ্টগুলো আমরা দিয়ে দিচ্ছি। বিশেষ করে দিনাজপুরের গ্রাম অঞ্চলে অনেকেই আঞ্চলিক ভাষায় কথা বলেন। আপনারাও যার যার গ্রামের আঞ্চলিক ভাষায় এই অভিনয় করবেন। এখানে 4টি চরিত্র দেয়া রয়েছে, 2 জন প্রেমিকা এবং 2 জন প্রেমিক। আপনি হচ্ছেন প্রেমিকা সুফিয়া এবং সুফিয়ার প্রেমিক হিসেবে অভিনয় করবেন আপনি। আর আপনি হচ্ছেন ময়না এবং আপনি ময়নার প্রেমিকের ভূমিকায় অভিনয় করবেন। এবং আপনাদেরকে প্রস্তুতির জন্য সময় দেওয়া হলো 5 মিনিট। আপনারা ভালো করে পড়ে নিন। সময় শেষ। এবার আপনারা শুরু করুন। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, এবার আসুক তারে আমি মজা দেখাবো। এই তো আমি এসে গেছি জান। আসা গেছি মানে? কে বাবা তুই? ওই তো গানে গানে যারা খুঁজলেন আমি তো সেই। তোরে তো খুঁজি নাই, তবে যারে খুঁজছি হে আইলে টের পাবি মজা কারে বলে। আরে জান শোনো, আসে নাই যখন, চলো না আমরা দুইজনেই। তুমি আশা পড়ছো? আমি তোমার জন্য দাঁড়ায় এখানে গুনগুন করে গান গাইতেছিলাম আর হে বেটা এসে মানে প্রেম নিবেদন করতে। ওর বেটা এত বড় সাহস তোমাকে প্রেম নিবেদন করার জন্য তুমি দূরে হাতে মারো। বন্ধু হতে তোমার শত্রু বলে কি হইছে জান? কোথায় তোমার বলো না, তোমার আসতে দেরি দেখে আমার কলজার ভিতরে খালি চলন্তন করতেছে। এত ভালোবাসো তুমি আমার জান। মিথ্যা কথা আপা, আমার আসা দেরি করতে সে আমার ভালোবাসা শুভে এলে প্রেম নিবেদন করছিল আপা। কি কইলেন বা হে? তোর এত বড় সাহস, তুই আমার ভালোবাসোস? চান্স পাইলে তুই অন্য মেয়ের লগে টাঙ্কি মারোস? এই না তোর মতো বিশ্বাসঘাতক কোন সম্পর্ক কোন সম্পর্ক ঘরের মেয়ে ঘরে ফিরে যাইতেছি, তোর হিরোগিরি আমার দেখা শেষ। নিজে তো ওই ছেলেটারে কিছু কইতে পারলি না, উল্টা কিনা আমারে ভালো সরে গালে চোর মারতে। কা পুরুষ ভীতু, যা বাড়ি যা। তাৎক্ষণিকভাবে আপনারা চমৎকার অভিনয় করেছেন। আপনাদের প্রতিক্রিয়া এবং তাদের তাৎক্ষণিক অভিনয় থেকে প্রতীয়মান হয়েছে যে আজকে ভালো অভিনয় করেছেন সবাই, তবে তাদের মধ্যে সবচেয়ে ভালো করেছেন ইনি। 4 জনের বড় গাড়ি, 4 জনের বড় গাড়ি। সুতরাং তিনি হচ্ছেন আজকে আমাদের কম্পিউটার বিজয়ী।
এবং আপনারা যারা অভিনয় করেছেন কারোই নিরাশ হবার কিছু নেই, আপনাদের সবার জন্য রয়েছে পুরস্কার। আমাদের কাছে সবসময়ের জন্য মহামূল্যবান পুরস্কার এই বই রয়েছে, কেয়ার গিফট সামগ্রী, এছাড়াও রয়েছে পরিবেশ বন্ধু গাছ। আর এই সবগুলো পুরস্কার দেওয়া হচ্ছে কেয়া কসমেটিক্স লিমিটেডের সৌজন্যে। এই পর্বে অংশগ্রহণ করার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদেরও ধন্যবাদ। বছর যায় বছর আসে, এই যে যাওয়া আসা তাতে আমরাও করি নতুন আশা। বাড়বে মানুষে মানুষে ভালোবাসা, বদলে যাবে আচার আচরণের ভাষা। এইসব প্রত্যাশা বাড়ছে যত, ভাবনা তত যদি এমন হতো। স্যার আগাম শুভ নববর্ষ। শুভ নববর্ষ। আপনি কেমন আছেন? আমি ভালো আছি স্যার। স্যার ওটাই আমার ফাইল স্যার। আপনার কাজ তো দুদিন আগেই হয়ে গেছে। বলেন কি স্যার, আমার কাজ হয়ে গেছে? স্যার কাজটা করার জন্য আপনাকে অনেক থ্যাংক ইউ স্যার। এই প্যাকেটটা রাখেন স্যার। ওটাতে কি আছে? স্যার 1 লাখ টাকা আছে, বিলটা পেলে আর একটা প্যাকেট দেবো। এসব আপনি কি বলছেন? বিল পাওয়ার আগে এই কাজটা আমি সবসময় করি, মানে করতে হয় স্যার। সব জায়গায় করতে হয় না, যেমন আমি। কি বলছেন স্যার? হ্যাঁ, আমি দিবা স্বপ্ন দেখছি না তো স্যার। 2 কোটি টাকার একটা চেক নিয়ে যাবো আর আপনাদের জন্য কিছুই দেবো না? আমি যে নিজেকে বিশ্বাস করতে পারছি না স্যার। স্যার প্লিজ স্যার, খামটা ধরেন। আচ্ছা আমি আপনার কাছ থেকে টাকা নেব কেন? এটা আমার দায়িত্ব, আর এই দায়িত্ব পালনের জন্য সরকার আমাকে টাকা দিচ্ছে। তাছাড়া আমার বেতন বেড়েছে, বোনাস বেড়েছে, এরপরও যদি আমি ঘুষ খাই তাহলে তো আমি অমানুষ হয়ে যাব। বরং আমি চেকটা দিতে দেরি করেছি বলে সত্যি আপনার কাছে আমি ক্ষমা চাইছি। সরি স্যার, আপনি এত ভালো মানুষ স্যার। আরে না না না, আমি এমন কি করেছি? আরে এতে ভালো মানুষের কি আছে? আমি আমার দায়িত্ব পালন করেছি মাত্র। উনি ওনার দায়িত্ব পালন করেছেন মাত্র। এমনিভাবে দায়িত্ব পালনের পাত্র অথবা এই ভাবধারা শিখবার ছাত্র যাদের ভাবনা হতো দিবারাত্র, দায়িত্ব পালনে থাকবে যথার্থ, তাহলে শান্তিতে থাকতো মানুষ, জ্বলত না কারো গাত্র। আসেন আসেন মাসুদ ভাই, আসেন, বসেন বসেন বসেন। আমি তো ভেবেছিলাম আমি নিজেই আপনার ঘরে যাব। আসলে আমি আসছি এই মাসের ভাড়াটা আমি কটা দিন পরে দিতে চাই, একটু সমস্যায় পড়ছি। সিসি, আপনি এই কথা বলতে আসছেন? প্লিজ ভাই, আমি 1 সপ্তাহের মধ্যে টাকাটা দিয়ে দেবো, মন খারাপ করেন না। আরে ভাই, আপনি এমন করতেছেন কেন? আপনাকে এখনই টাকা দিতে কে বলছে? আপনার দরকার হলে আগামী মাসে দিয়েন। আর শোনেন, আমি আগামী বছর থেকে 1 টাকাও ভাড়া বাড়াবো না। জি সত্য বলছেন ভাই? হ্যাঁ, প্রতি বছর ভাড়া বাড়াবো কেন? আমি তো প্রতি বছর বিল্ডিং এর কাজ করতেছি না? তাছাড়া বিদ্যুৎ, পানি, গ্যাস, ফুয়েল সবকিছুরই তো দাম বাড়ছে। আর এইসব তো আপনারাই দিতেছেন। এরপরও যদি আমি ভাড়া বাড়াই তাইলে আপনাদের উপর কিরকম প্রেশার পড়বে এটা আমি বুঝি না। জি আপনাকে অনেক ধন্যবাদ। না না না, ধন্যবাদ এর কিছু নাই, এটা আমার দায়িত্ব। আমরা এত বছর ধরে একই বাড়িতে আছি, আপনাদের সঙ্গে তো আবার একটা আত্মিক সম্পর্ক হয়ে গেছে। এরপর আমি কোন মুখে আপনার ভাড়ার টাকা বাড়াবো বলেন? তাইলে এতদিনের প্রেম, ভালোবাসা, আন্তরিকতার মূল্য থাকলো কোথায়? জি আমি কিন্তু খুবই আবেগ আপ্লুত হয়ে যাচ্ছি। আরে আবেগের কি আছে? আর যদি আপনার জায়গায় আমি থাকতাম আমার কেমন লাগতো সেটা আমি ভালো করে বুঝি। ভাই আমি আমার ভাষা হারাই ফেলছি। সবাই যদি আপনার মতো বাড়িওয়ালা পাইতো তাহলে কেউ আর নিজেকে ভাড়াটাই ভাবতো না, মনে করতো আমি নিজের বাড়িতেই আছি। নিজের বাড়ি নিয়েও অনেকের থাকে বাড়াবাড়ি, সব কিছু চায় তাড়াতাড়ি, খরচের কথায় মাথা নাড়ানাড়ি, নির্মাণ সামগ্রীতে চায় ছাড়াছাড়ি। দেখুন এই নিয়ে কথার কারাকারি। ভাই আমার বাড়ির ডিজাইনটা কি ফাইনাল হয়েছে? বাজেটটা দেই। হ্যাঁ হ্যাঁ, সবকিছু রেডি, বাজেটও হয়ে গেছে। এই দেখেন মাত্র 5 কোটি টাকা। 5 কোটি টাকা? 3 কাঠা জায়গার উপরে একটা দোতলা বিল্ডিং বানাইতে খরচ হইব 5 কোটি টাকা? ওই মিয়া, আপনি কি এর কন্ট্রাক্টর? 5 কোটি টাকা হইলে তো একটা 5 স্টার হোটেল বানানো যায়। এই লেখাপড়া জানি না বলে কি মনে করছেন? হিসাব নিকাশ কিছুই বুঝি না। বাজেট কমান। স্যার রড সিমেন্টের দাম অনেক বাইরে গেছে। এখন বুঝছি আপনি এত টাকা কিনলে গেছেন। এই মিয়া, আপনারে রড দিয়ে বাড়ি বানাইতে কইছে কেডা? বাঁশ দেন, বাঁশ। বাঁশ দিমু? হ্যাঁ, রডের বদলে বাঁশ দিবেন। এই বাঁশ এখন অনেক সুনাম করেছে। এই সেক্রেটারি, কম নাকি সুনাম করেছে? না মানে রডের বদলে বাঁশ, বাঁশ শিল্পে এটি একটি বৈপ্লবিক পরিবর্তন এনেছে। আরে পত্রিকার মধ্যেই তো উঠছে, মৌলভীবাজারে সরকারি পাক্কা ড্রেন বানাইছে বাঁশ দিয়ে, রাজশাহী মেডিকেল কলেজে একটা বিল্ডিং বানাইছে বাঁশ দিয়ে, গাইবান্ধার একটা স্কুলের টয়লেট বানাইছে বাঁশ দিয়ে, চুয়াডাঙ্গার একটা কৃষি অফিস বানাইছে বাঁশ দিয়ে। এত এত বিল্ডিং যদি বাঁশ দিয়ে বানানো যায় তাহলে আমার বিল্ডিং বাঁশ দিয়ে বানাইতে অসুবিধা কি? অসুবিধা কি? আপনি ভুল বলতেছেন, কোনোটাই সুনাম করে নাই। প্রত্যেকটা
জায়গায় ধরা পড়ছে বলে এই পত্রিকায় উঠছে। কিন্তু এইটা তো প্রমাণ হইছে রডের কাম বাস দিয়া করণ যায়। ভাইজান আপনার হৃদয়ে বাস মগজে বাণিজ্য, যেই ডালে খাড়ায় রয়েছেন সেই ডালে কাটতে চাইতেছেন। সরকারি কাম বলে ওরা রডের বদলে বাঁশ ব্যবহার করছে, নিজের বাড়ি হইলে করতো না। কিন্তু পত্রিকায় যে পড়ছি ওই মেয়ে সেক্রেটারি খবর কি পড়ছো? সরকারি ভবনের নির্মাণে রডের বদলে বাঁশ একবিংশ শতাব্দীর একটি নতুন ইতিহাস, নতুন আবিষ্কার। এইটা ঠিক, তবে এই আবিষ্কারে সবাই জেলে যাইতেছে। সরি ভাই, আমি আপনার কাম করবো না, আমার জেলের ভাত খাওয়ানোর শখ নাই। ভাগ্য ভালো ওরা সবাই ধরা পড়ছে, যদি ধরা না পড়তো তাহলে কত লোকের জীবন যাইতো চিন্তা করছে। তাহলে রডই দেন। রডই দেন। বাঁশ দিয়া বিল্ডিং বানায় আর বাঁশ খাইতে চাইনি। অবশেষে বাড়ি নির্মাতার চৈতন্য উদয় হলো। চৈতন্য বা সচেতনতা যার মধ্যে থাকে তিনি বয়সে ছোট বা বড়, অবস্থায় দরিদ্র বা ধনী, উচ্চশিক্ষিত কিংবা শিক্ষাহীন হতে পারেন। পুরুষ নারী নির্বিশেষে তারাই সমাজের কল্যাণে এগিয়ে আসেন। দর্শক মণ্ডলী, এবার আমরা তেমনই একটি মেয়ের কথা বলবো আপনাদের। মেয়েটি 10ম শ্রেণীর ছাত্রী, বলা যায় কিশোরী। মেয়েটির নাম জান্নাতুল বকেয়া মামুনি। এরই মধ্যে মেয়েটি নেতৃত্বদান, নিয়মানুবর্তিতা, দরিদ্র বান্ধব কর্মসূচি সহ নানা কাজে হয়ে উঠেছে আদর্শ স্থানীয়। জান্নাতুল বকেয়ার এসব বিষয় সম্পর্কে জানতে ইত্যাদি টিম নিয়ে আমরা গিয়েছিলাম কক্সবাজার সদর উপজেলার পোকখালী ইউনিয়নে মেয়েটির বাবা জনাব আমানুল্লাহর বাড়িতে এবং জান্নাতুল বকেয়ার স্কুল পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে। জনাব আমানুল্লাহ এবং নুরজাহানুল্লাহ দম্পতির 3 সন্তানের মধ্যে জান্নাতুল বকেয়া মামুনি একমাত্র কন্যা। জান্নাতুল বকেয়া তার বিদ্যালয়ে 1ম শ্রেণী থেকে শুরু করে 10ম শ্রেণী পর্যন্ত প্রতি ক্লাসেই ভোটের মাধ্যমে ক্লাস ক্যাপ্টেন নির্বাচিত হয়েছে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে 6ষ্ঠ শ্রেণী থেকে 10ম শ্রেণী পর্যন্ত এই 5 বছরে জান্নাতুল বকেয়া একদিনের জন্যও ক্লাসে অনুপস্থিত থাকেনি। শিক্ষকরা আরো জানালেন তার নেতৃত্ব দেবার অসাধারণ সব গুণের কথা। সে 6ষ্ঠ শ্রেণীতে ভর্তি হওয়ার পর থেকে এই পর্যন্ত একদিনও অনুপস্থিত থাকেনি। সে পড়ালেখায় খুব মনোযোগী, নেতৃত্বের গুণাবলী অসাধারণ, পাশাপাশি অন্যান্য ছাত্রছাত্রীরা উদ্বুদ্ধ হয়। ওর থেকে আমরা অনেক কিছু শিখি, ওকে দেখে উৎসাহিত হই। প্রত্যেক ক্লাসে সে ভোটার মাধ্যমে ক্যাপ্টেন হয়ে আসতেছে। সে আমাদের একজন ভালো বন্ধু। শুধু তাই নয়, জান্নাতুল বকেয়ার উদ্যোগে এই স্কুলে গড়ে উঠেছে দরিদ্র বন্ধু তহবিল, যে তহবিল থেকে বর্তমানে 20 জন হতদরিদ্র শিক্ষার্থীর লেখাপড়ার খরচ বহন করা হচ্ছে। সাধারণের মধ্য থেকে অসাধারণ হয়ে ওঠা জান্নাতুল বকেয়া এখন পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের স্টুডেন্ট ক্যাবিনেটের সভাপতি। দর্শক মণ্ডলী, আজকে আমরা এই কিশোরী জান্নাতুল বকেয়াকে আমন্ত্রণ জানিয়েছি দিনাজপুরের এই মঞ্চে। কথা বলবো তার সঙ্গে। আচ্ছা জান্নাতুল, প্রতি বছর তোমাকে ভোট দিয়ে সবাই ক্লাস ক্যাপ্টেন নির্বাচিত করে, কারণটা কি? আমি সবার সাথে একটু মিশতে পারি। তোমার সহপাঠী যারা সবাই তোমাকে ভালোবাসে। জি। আচ্ছা, আরেকটি বিষয় আমরা জানলাম যে তুমি ক্লাস 6 অর্থাৎ 6ষ্ঠ শ্রেণী থেকে 10ম শ্রেণী পর্যন্ত এই 5 বছর তুমি একদিনের জন্যও ক্লাসে অনুপস্থিত থাকোনি। জি। এই দীর্ঘ সময়ে তুমি কোনো অসুস্থতা কিংবা প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হওনি? অবশ্যই 2015-তে আমাদের এলাকায় বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ হয়েছিল। হাঁটু সমান পানি ছিল এবং রাস্তাতে কোমর সমান পানি। সেই সময় আমি স্কুলে গিয়েছিলাম, আমি একজনই। স্কুলে 2 জন শিক্ষক ছিল, আর কেউ ছিল না। তারপর কি হলো? তারপর স্যারেরা বলল, তুমি কেন আসলা, তুমি বাড়িতে চলে যাও, আমরা তোমার প্রেজেন্টটা দিয়ে দেবো। জান্নাতুল, এবার আমরা তোমার সেই দরিদ্র বন্ধু তহবিল সম্পর্কে কিছু জানতে চাই। আমরা ক্যাবিনেট সদস্যরা প্রত্যেক স্টুডেন্ট থেকে 2 টাকার মাধ্যমে একটা তহবিল গঠন করি। এর মাধ্যমে আমরা 20 জন শিক্ষার্থীদের সাহায্য করব। আচ্ছা, তোমার ভবিষ্যৎ ইচ্ছে কি? ভবিষ্যৎ ইচ্ছা হলো আমার জীবনটা মূলত মানুষের জন্য উৎসর্গ করা। তোমাকে অনেক অভিনন্দন জান্নাতুল বকেয়া। আর আজকে ইত্যাদির মাধ্যমে কেয়া কসমেটিক্সের পক্ষ থেকে তোমার এই দরিদ্র বন্ধু তহবিলের জন্য আমরা 1 লক্ষ টাকার একটি চেক করে আমরা আশা করি তোমার এই দরিদ্র বন্ধু তহবিল আরো সমৃদ্ধ হোক এবং এর মাধ্যমে আরো অনেক দরিদ্র শিক্ষার্থী উপকৃত হোক। মামা ও ভাগ্নে, মামাকে দেখলে ভাগ্নে যেন আগ্নেয়গিরির মুখোমুখি হয়, কারণ ভাগ্নে যা করতে চায় মামা তাতে দেয় না সায়। প্রতিবার এই অবস্থায় ভাগ্নে বড়ই নিরুপায়। দেখি এবার ভাগ্নে যা চায় তাতে সায় পায় নাকি এবারও হায় হায়। আপনি কম্বল বেচেন, আমি কম্বল কিনবো। ওই যে লেখা রাখছেন কম্বল লিন, কম্বল টিন, কিন্তু প্যাকেজে ছাড়া কম্বল বেচবেন না, এটা কেমন কথা? এটা ব্যবসায়িক কথা। আমি খুচরা বেচি না, আমি বেচি হাজার হাজার পিস, তাহলে শত শত পিস এক ব্লকে। আপনি তো কিনবেন 1 পিস। আমি যার কাছে বেচি লাইনে খাড়ায় তার কাছ থেকে 1 পিস নেবেন, কোনো টাকা পয়সা লাগবে। লাইনে খাড়া কম্বল নিবো মানে? আপনি কি বলতে চান? আরে ভাই, রাগ করেন কে?
আপনি আমার ব্যবসাটা বুঝতে চেষ্টা করেন ভাই। শীত আইলে বিভিন্ন প্রতিষ্ঠান, ছোট বড় নেতা, গণ্যমান্য ব্যক্তিবর্গরা এই কম্বল গরিব দুঃখীদের মধ্যে বিতরণ করে। আমি তাগো কাছে কম্বল বেচি। কিন্তু আপনি তো লিখছেন প্যাকেজে কম্বল বিতরণ। আরে বেচার পরেই তো আসে বিতরণের প্রশ্ন। বেশিরভাগ মানুষই এই বিতরণটা করে প্রকাশ্যে, চারিদিকে জানান। ক্যামেরাম্যান ভাই না আসা পর্যন্ত কেউ কম্বল দেয় না। আর ওই কম্বল নিতে আসা মানুষগুলা শীতের মধ্যে ঠক 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 করে কাঁপতে থাকে। এ তো ভীষণ অমানবিক। কিন্তু প্রচারের পর তো ভাই হেরাই মানবিক হয়ে যায়। চারিদিকে খবর হয়ে যায় উনি হাজার হাজার কম্বল বিলাইছে। জনদরদি মানুষ, গরিবের বন্ধু। এই এখন তোর প্যাকেজটা কি এটা কর ভাই। মানবিক অমানবিকের পার্থক্য বুঝবো না। আপনি অন্য জায়গা থেকে কম্বল কিনে নিয়ে যান, যা প্লিজ। মামু শোনো, এই মানুষগুলোর কম্বল কেনার থেকে শুরু করে বিতরণ এবং প্রচারের পুরা কামটাই প্যাকেজে করে কম্বল দেওয়ার মানুষ জোগাড় করা, ক্যামেরা ঠিক করা, এই ফুটের সম্পাদনা করা, প্রতিটি চ্যানেলে পাঠানোর ব্যবস্থা করা, সব আমি করে দেবো। উনি খালি টাকা আর নিজের শরীরটা নিয়ে আমাকে চাইবো, বাকিটা তো আমি করে দেবো। ওই তোর শরম করে না? মানুষের দুঃখ কষ্ট নিয়ে ব্যবসা করস। আমি হ্যাগলে ব্যবসা করলাম কই? আমি তো কম্বল বেচি। কাকু কাছে বেচস সেটা একবার চিন্তা করছস? সব 2 নম্বর মানুষের কাছে, যারা প্রচার কাঙ্গাল। শোন, যারা সত্যিকার ভাবে শীতে কষ্ট হওয়া মানুষের কম্বল দেয়, তারা শীত আসার আগেই এবং গোপনে দেয়। আর এরাই হইতেছে আসল মানুষ। তারা কিন্তু তোর কাছে আসে না, তোর কাছে আসে সব 2 নম্বর মানুষ, যাদের কাছে কম্বল বিতরণের চাইতে বিতরণের প্রচারটাই হইতেছে মুখ্য। তাইলে কি মামা এই ব্যবসা বন্ধ? না, কম্বল ব্যাচ, শুধু প্রচারের প্যাকেজটা বন্ধ করে দে। তাইলে দেখবি তোর কাছে সত্যিকারের মানুষ দরদি মানুষগুলো আসবে। জাগত ছোঁয়ায় তুই একদিন 2 নম্বর থেকে 1 নম্বর আসার সম্মান। দর্শক মণ্ডলী, কথা বলছি তুরস্কের বৃহত্তম শহর ইস্তাম্বুল থেকে। আমি এখন যে স্থানটিতে দাঁড়িয়ে আছি, এটি হচ্ছে এই ইস্তাম্বুলের পর্যটকদের জন্য আকর্ষণীয় একটি স্থান, রুমেলি হিসারি। আমার পেছনে যে বিশাল সেতুটি দেখতে পাচ্ছেন, এটির নাম হচ্ছে ফাতে সুলতান মাহমুদ, যাকে বলা হয় দ্বিতীয় বসফরাস সেতু। আর এই সেতুটির বিশেষত্ব হচ্ছে এটি ইউরোপ এবং এশিয়া অর্থাৎ 2টি মহাদেশের সংযোগ সেতু। আমি এখন যে স্থানটিতে দাঁড়িয়ে আছি এটি পড়েছে ইউরোপে, এবং আমার অপর পাশে অর্থাৎ এই নদীটির পূর্ব দিকে যে শহরটি দেখতে পাচ্ছেন, যেখানে তুরস্কের পতাকা দেখা যাচ্ছে, তা হচ্ছে এশিয়া মহাদেশের অঞ্চল। এবং এই নদীর উপরে সেতু দিয়েই 2টি মহাদেশের সংযোগ করা হয়েছে। সেতুটি ইউরোপ অঞ্চলের হিসারুস্টু এবং এশিয়া অঞ্চলের ক্যাভাসিক নামক জায়গার মাঝখানে অবস্থিত। মূলত ইউরোপ মহাদেশকে এশিয়া মহাদেশ থেকে বিচ্ছিন্নকারী জলপ্রবাহের উপর দিয়ে নির্মিত 3টি সেতুকেই বসফরাস সেতু বলে অভিহিত করা হয়। বসফরাস সেতুর রয়েছে দীর্ঘ এবং সমৃদ্ধ ইতিহাস। খ্রিস্টপূর্ব 480 সালে পার্সিয়ান সম্রাট জার্কিস অন্য একটি ভাসমান সেতু নির্মাণ করলেও 1973 সালে বসফরাস সেতুর আগে এই স্থানে আর কোনো সেতু নির্মিত হয়নি। প্রথম বসফরাস সেতুর দৈর্ঘ্য হচ্ছে 3524 ফুট এবং দ্বিতীয় বসফরাস সেতুটি নির্মিত হয় 1988 সালে। সেতুটি 4954 ফুট লম্বা এবং এর ডেকটির প্রস্থ হচ্ছে 127 ফুট। তৃতীয় সেতুটির নাম হচ্ছে ইয়াভুজ সুলতান সেলিম সেতু বা তৃতীয় বসফরাস সেতু, যেটির নির্মাণ কাজ সম্পন্ন হয় 26 অগস্ট 2016 সালে। সেতুটি 4620 ফুট লম্বা এবং 192 ফুট চওড়া এবং এর উচ্চতা হচ্ছে 1056 ফুট। এটিকে বলা হয় বিশ্বের সবচেয়ে প্রশস্ত ঝুলন্ত সেতু। এই দৃষ্টিনন্দন সেতুটিকে গত কয়েক বছরের সেরা স্থাপত্য বলে দাবি করেছেন সংশ্লিষ্ট নির্মাতারা। আমি আগেই বলেছি আমি দাঁড়িয়ে আছি দ্বিতীয় বসফরাস সেতুর সামনে। এর কারণ হচ্ছে প্রথম বসফরাস সেতুতে পর্যটকদের চলাচল বা ভ্রমণের জন্য কোনো স্থান নেই, তাই ভ্রমণ পিপাসুরা বসফরাস সেতুর সৌন্দর্য দেখতে চাইলে এই স্থানেই আসেন। অনেক নতুন দম্পতি এই সেতুর নিচে দাঁড়িয়ে ছবি তুলতে আসেন এবং প্রতিদিন হাজার হাজার পর্যটক এ ধরনের ছোট ছোট নৌযান দিয়ে এই নদী দিয়ে যাতায়াত করেন এবং তারা এই দুপাশের ইউরোপ এবং এশিয়ার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন। তুরস্কের ইস্তাম্বুল থেকে ইত্যাদির দর্শকদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি।
এই অবাধ তথ্য প্রবাহের যুগে ফেসবুক একটি অত্যন্ত জনপ্রিয় এবং প্রয়োজনীয় যোগাযোগ মাধ্যম। 2016 সালের নভেম্বর মাসে প্রদত্ত বিটিআরসির সর্বশেষ তথ্য অনুযায়ী আমাদের দেশে 6,59,38,000 মানুষ ইন্টারনেট ব্যবহার করেন, যার মধ্যে 6,20,36,000 মানুষ মোবাইল ফোনে এই ইন্টারনেট ব্যবহার করেন। আবার বিভিন্ন মাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী জানা যায় এদের মধ্যে প্রায় 3 কোটি মানুষই এই ফেসবুক অর্থাৎ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেন। শুধু মানুষেই নয়, অনেক প্রতিষ্ঠানেও এই ফেসবুক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেমন ঢাকাস্থ মার্কিন দূতাবাস। বাংলাদেশে তাদের ফেসবুক ফ্যান অর্থাৎ ভক্ত সংখ্যা 40 লক্ষ ছাড়িয়ে গেছে, যা বিশ্বব্যাপী প্রতিষ্ঠিত 193টি মার্কিন দূতাবাস, কনসুলেট এবং ডিপ্লোম্যাটিক মিশন সমূহের মধ্যে সর্বাধিক। ঢাকাস্থ মার্কিন দূতাবাস তাদের ফেসবুক চালু করেন 2011 সালে। মাত্র 5 বছরে বাংলাদেশে তাদের ফেসবুকে ভক্ত সংখ্যা বিশ্বব্যাপী মার্কিন দূতাবাসগুলোর মধ্যে সর্বোচ্চ হওয়া তাদের জন্য সত্যি একটি মাইলস্টোন। মার্কিন দূতাবাস তাদের এই অর্জনকে বিশেষভাবে উদযাপন করছে তরুণ প্রজন্মকে ঘিরে একটি নৃত্যগীতের মাধ্যমে। দর্শক মণ্ডলী, আমরা এই ব্যাপারে কথা বলেছিলাম ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকেটের সঙ্গে। Honorable Ambassador, first I want to mention one thing. You really look very beautiful with this sari. Thank you. And thank you very much for showing such an affection for the Bengali heritage. Oh, thank you. Bengalis and Bangladesh in general have given me such a warm welcome since I've been here, and I'm growing quite fond of the shari. Thank you. Honorable Ambassador, we have come to know that among all the US embassies all over the world, your embassy in Bangladesh has the highest number of Facebook fans. What do you think is the reason for this big number of fans in such a short period of time? Yes, I think a couple of things. We provide a lot of interesting information, information about U.S. culture, about visas, about U.S. foreign policy and domestic policy. But we also pride ourselves that our Facebook page is a platform for a two-way communication. I follow what is said on our page because I'm very interested in knowing what especially young people are thinking. So how do you feel about this achievement? I feel so proud, and I have to tell you, we have reached so many people. Did you hear about this program? I mean, this Ittadi, where you are now? Yes, absolutely. One of the longest running television shows in Bangladesh, maybe the world. And I was especially pleased to learn that you do so much in terms of not just discovering hidden talent in ordinary people, but that you also, highlight humanitarian good works and issues of social conscious. What a terrifically way to be responsible. Thank you very much. Do you want to say anything regarding this to the viewers through this program? I do. We had so much fun making this video, and thank you, Ittadi, for featuring a bit of the video. We hope you'll watch the video. It'll be launched on our Facebook page on December 31st. So one thing I know, you know a little bit Bangla. Would you please say something in Bangla for the viewers of Ittadi? Ittadir, doshok der, jono onek onek shuvecha. Onek dhonnobad. Onek dhonnobad. That one I know. Thank you, Honorable Ambassador, for giving us your valuable time. Thank you very much. Thank you, and thanks for coming all the way here. শেরপুর ঝিনাইগাতি থেকে ইমেইলের মাধ্যমে মোশাররফ হোসেন লিখেছেন, বাংলাদেশে দিন দিন যে হারে সংবাদপত্র, টিভি চ্যানেল, স্বনামে বেনামে নানা নামের নানা অনলাইন সংবাদ মাধ্যম দেখতে পাচ্ছি, তাতে অচিরেই বাংলাদেশের প্রতিটি ঘরে মিডিয়া হাউস তৈরি হবেই।
যথাশীঘ্র সকল অবৈধ ও নিম্নমানের পত্রিকা বন্ধ করে অপসাংবাদিকতা রোধকল্পে সরকারি নীতিমালা অনুযায়ী মানসম্পন্ন নির্দিষ্ট সংখ্যক সংবাদ মাধ্যমকে বৈধ নিবন্ধন দেয়া হোক। নইলে বাংলাদেশের ঘরে ঘরে সবাই বলবে আমরা মিডিয়ার লোক। যেমন আমি নিজে আমার 16 বছরের কিশোর জীবনে 2টি সংবাদ মাধ্যম পরিচালনা করছি। আশা করি বিষয়টির ভয়াবহতা অনুধাবন করে ইত্যাদিতে তুলে ধরবেন। ভয়াবহতা অনুধাবন যদি করেই থাকেন, তবে 16 বছরের কিশোর হয়ে যে 2টি সংবাদ মাধ্যম পরিচালনা করছেন সেটা বন্ধ করে যদি এই ইমেলটি পাঠাতেন তাহলে আরও খুশি হতাম। মিডিয়াবাজি চাঁদাবাজি এবং ধান্দাবাজির চেয়েও এক সংক্রামক রোগ। কিছু লোকের এই মিডিয়াবাজির বিরুদ্ধে মিডিয়ার লোকদেরই প্রতিরোধ গড়ে তুলতে হবে। আসার কথা তা ইতোমধ্যেই শুরু হয়ে গেছে। আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা পরিচালক ইত্যাদি, জিপিও বক্স নম্বর 2674, জিপিও ঢাকা 1000। আর ইমেল করতে পারেন ittadi2674@gmail.com এই ঠিকানায়। মোবাইলের মাধ্যমেও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে আই লিখে তারপর একটি স্পেস দিয়ে আপনার বক্তব্য লিখে পাঠাতে পারেন 2580 এই নম্বরে, যে কোনো মোবাইল থেকে। ধন্যবাদ। দীর্ঘদিন পর বিদেশ থেকে দেশে এসে চারিদিকের পরিবেশে অনেক কিছু দেখার শেষে এক বন্ধু পৌঁছলেন অন্য এক বন্ধুর ঘরে। দেখা হলো দীর্ঘদিন পরে। দেখি তারা কি নিয়ে আলোচনা করে। বিদেশ থেকে কবে আইলা? সব দোকানে হলো। কেমন আছো? এই বয়সে যেরকম সেরকমই আছি। তাল মিলাইতে কষ্ট হইতেছে। ওই যে দেখো আমার দুই নাতে, একজনে খেলতেছে ট্যাব লইয়া, একজনে গান শুনতেছে মোবাইলে তাল লাগাইয়া। অথচ আগে কি কখনো চিন্তা করেছো যে এই শিশুদের খেলাধুলা মাঠঘাট বাদ দিয়ে একটা যন্ত্রের মধ্যে আটকে যাবে, কানে দুটো তালা তার ঝুলিয়ে গান শুনবে? ঠিকই বলছো দোষ। আগে পোলাপান রাত জাগলে খুশি হইতাম, তখন ওরা অনেক রাত পর্যন্ত জায়গা লেখাপড়া করতো। আর অহন পোলাপানে রাত জাগলে সন্দেহ হয়, নানা রকম টেনশন হয়। রাত জায়গা না জানি কি করতেছে, ইউটিউবে না জানি কি দেখতেছে, ফেসবুকে কার লাগে সেটিং করতেছে। তোমার কি কমু দোস্ত, আমার এই 7 বছরের নাতি আমার এই মোবাইলের ব্যবহার শেখায়, কোথায় কোন সুইচ টিপলে কি হইব। আগে আমরা শেখাতাম, এখন ওরা আমাদের শেখায়। আমাদের সময় তো এসব ছিল না, তাই পেছনে পড়ে গেছি। আগে পোলাপানে বাপের লাগে বাজারে যেত, যে কারণে ওরা যে কোনো মাছ, যে কোনো শাকসবজির নাম জানতো। আর এখন যেগাও অনেক মাছের নাম, শাকসবজির নামই অনেকে কইতে পারে না। আরে ওরা বাজার দেখেছে কিনা সন্দেহ। আগে মেয়েরা রান্নাঘরে গিয়ে মাকে সাহায্য করত, আর এখন অনেক মেয়ে তো রান্নাঘরেই যায় না, সময় কোথায়। আমাদের স্ত্রীরা তো তবু রান্না বান্না করে খাওয়ায়, কিন্তু ওদের কি হবে? আমাকে ওইসব চিন্তা করে লাভ কি? আর আসেই বা কয়দিন। এই না, সবাই যদি চিন্তা করে লাভ কি বলে এড়িয়ে যায় তাহলে চলবে না। কোনটা সঠিক কোনটা বেঠিক এটা আমাদেরই বলতে হবে। সঠিকভাবে বলা, সঠিক মতো চলা এখন কঠিন হয়ে গেছে। চাটুকারের বিকার প্রকার চাটু বাক্যে। রবীন্দ্রনাথ সেই কবে বলে গেছেন, বাবু যত বলে পারিষদ দলে বলে তার শতগুণ। এই শতগুণ যে কত দোষের দেখুন। হ্যাঁ বলুন, কি সমস্যা? সমস্যার কথা পরে বলা যাবে, আগে স্যারের পরিচয়টা দিয়ে নিন। স্যার বলেন বিশিষ্ট শিল্পপতি আরবান চৌধুরী, আরবান গ্রুপ অফ ইন্ডাস্ট্রির ম্যানেজিং ডাইরেক্টর বলতে পারেন, মালিক আর কি। আপনি মনে হয় স্যার টিভির লাইভ টকশোগুলো দেখেন না। উনি তো লাইভ ইন্ডাস্ট্রিয়াল টকশোগুলোর নিয়মিত আর্টিস্ট, বলতে পারেন বিগ সেলিব্রিটি আর কি। অত্যন্ত টকেটিভ। জি বুঝতে পারছি, আপনার এখন সমস্যাটা বলেন। হাইপার টেনশন, বুক ধরপড় করে, চেস্ট পেইন, হাই প্রেশার, ডায়াবেটিস। এক কাজ করুন, কাজের প্রেশার কমিয়ে দিন, আপনার অসুখের প্রেশারও কমে যাবে। কি বলছেন স্যার? কাজের প্রেশার কমাই দিবে মানে? স্যার কাজের প্রেশার কমাই দিলে এই যে মেইন ইন্ডাস্ট্রিগুলো চালাবে কে, আর লাইভ টক শোতে যাবে কে? হ্যাঁ, তাহলে আমার কাছে আসছেন কেন? কাজের প্রেশার বাড়ুক আর ওনার প্রেশারও বাড়ুক। এই তুমি চুপ করো তো। ডাক্তার সাহেব, তাহলে কি ওষুধ খাবো? ওষুধ তো দেবই, তবে খাওয়া দাওয়াটা কিন্তু কন্ট্রোল করতে হবে। কি বলছেন? স্যার খাওয়া দাওয়া কন্ট্রোল করবে মানে? স্যারের এত টাকা পয়সা রোজগার করতেছে কেন? না খাওয়ার জন্য নাকি? আরে যত খাবে তত সমস্যা বাড়বে। বাইলে বাড়ুক, আমি স্যারকে উপাস থাকতে দেবো না। আরে তুমি চুপ করো তো। ডাক্তার সাহেব আপনি বলেন। আপনার ওজন কমাতে হবে, সকালে নিয়মিত হাঁটতে হবে। স্যার আমি আর পাইতেছি না, কিন্তু আমি বাঁচি থাকতে আপনার শরীর থেকে 100টা ওজন আমি কমতে দিব না। আর আপনার কো হাঁটতে? ডাক্তার সাহেব আপনি জানেন স্যারের গাড়ি কোগা? উনি এভাবে কথা বলে তো আমি চিকিৎসা করতে পারবো না। আপনি ওনাকে যেতে বলুন তো। এরপর তুমি আর একটা কথা বলবে না।
আপনি ব্লাড, ইউরিন আর স্টুল টেস্ট করে নিয়ে আসবেন, আর ওই দিন সকালবেলা খালি পেটে আসবেন। স্যার আমি কিন্তু আর স্থির থাকতে পারতেছি না, আমি বাজি থাকতে আমনের শরীর থেকে এক ফোঁটা রক্ত আমি কাউকে নিতে দিব না। ইউরিন স্টুল যত খুশি তত নেন, সেগুলো অটো, কিন্তু এক ফোঁটা রক্ত না স্যার। এই তুমি যাও তো এখান থেকে। যাবো স্যার, কিন্তু আমি আপনারা লই যাবো। উনি আপনারা মারণের বুদ্ধি করছে স্যার, আবার বলে খালি পেটে আসতে। আপনি জানেন স্যার সকালবেলা কি খায়? হোয়াট হি ইট? 2 ডিম, 1 গ্লাস দুধ, পনির, বাটার, মাখন, মাংস, ছানা, সন্দেশ, ফলের মধ্যে 12-13 আইটেম। সেই লোককে আপনি বলতেছেন খালি পেটে আসার জন্য? আরে আমি তো মাত্র একদিন সকালবেলা খালি পেটে আসতে বলেছি, কিন্তু আপনি যে তালিকা শোনালেন আমার তো মনে হয় সমস্ত খাবার ওই তালিকা থেকে বাদ দিতে হবে। স্যার আমি আপনার মধ্যে দিব না স্যার, উনার মতলব ভালো না স্যার, উনি স্যার ঠান্ডা মাথার খুনি স্যার। তুমি যাও তো এখান থেকে, যাও। স্যার আপনি মানুষ চিন্তা করছেন স্যার। এইবার আপনাকে একটা প্রেসক্রিপশন দিচ্ছি, সব জায়গায় এই জাতীয় লোক নিয়ে ঘুরবেন না, কারণ এরাই হচ্ছে বড় অসুখ, আই মিন ডিজিজ, যারা আপনার পাশে থেকে আপনার বড় ক্ষতি করছে। কেন ডাক্তার সাহেব, আপনার কেন এমন মনে হলো? কারণ এদেরকে বলা হয় চামচা। এরা যখন চামচামি শুরু করে তখন এদের কোনো হুঁশ জ্ঞান থাকে না। দর্শক মণ্ডলী, আমরা এর আগে 2009 সালের 30 জানুয়ারি প্রচারিত ইত্যাদিতে ফেনীর রামপুর মধুপুর তাকিয়া রোডের এক রিক্সা চালককে দেখিয়েছিলাম। রিক্সার প্যাডেলে চালকের পা থাকলেও রিক্সার হ্যান্ডেল ছিল বালকের হাতে। সম্পর্কে ওই চালক এবং বালক ছিলেন পিতা পুত্র। ঠিক তারই এক প্রতিচিত্র আমরা দেখতে পেলাম এই দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার মুন্সিপাড়া গ্রামের বিভিন্ন সড়কে। পার্থক্য এইটুকুই যে এখানে চালক পিতা হলেও হ্যান্ডেলটি ধরে আছে পুত্র নয়, তার কন্যা, আর রিক্সাটি যাত্রীবাহী নয়, মালবাহী যান। ভ্যান চালক মহাসিন আলী জন্মান্ধ, থাকেন বিরামপুর উপজেলার মাহমুদপুর মুন্সিপাড়া গ্রামে। স্ত্রী, 3 সন্তান, মা বাবা সহ তার পরিবারের সদস্য সংখ্যা 7 জন। তার এই পারিবারিক অসচ্ছলতার কারণে 2016 সালে দিনাজপুর জেলা প্রশাসন তাকে 0.25 একর খাস জমি বন্দোবস্ত প্রদান করেন। জন্মান্ধ হয়েও ভিক্ষাবৃত্তি অবলম্বন না করে তিনি পরিশ্রমের পথ বেছে নিয়েছেন, কিন্তু সে পথটিও সহজ নয়। চালক শক্ত সামর্থ্য হলেও যে বালিকা হ্যান্ডেল ধরে তাকে বিভিন্ন পথে নিয়ে যাচ্ছে, তার সামান্য ভুলেও ঘটে যেতে পারে মারাত্মক দুর্ঘটনা। এদের জীবনে তাও ঘটেছে। দুর্ঘটনায় মেয়েটির একটি হাত ভেঙে যায়। ভালো হওয়ার পর আবারও সে বাবার সাথে ধরেছে সেই রিক্সা ভ্যানের হ্যান্ডেল। মেয়েটি 3য় শ্রেণীতে পড়ে, কিন্তু বাবার সহযোগী হতে গিয়ে প্রায়ই স্কুলে যাওয়া হয় না তার। এই ভ্যানে করে সারাদিন মহাসিন আলী ঝালমুড়ি ও নানা ধরনের ভাজাপোড়া বিক্রি করে বেড়ান এবং মাঝে মাঝে যাত্রীও বহন করেন। দিনান্তে যা আয় হয় তাই দিয়ে কায়িক ক্লেশে চালিয়ে নিতে হয় সংসার। দর্শক মণ্ডলী, আজ আমরা এই জন্মান্ধ মহাসিন আলী এবং তার কন্যা আলিফকে মঞ্চে আমন্ত্রণ জানিয়েছি। কথা বলবো তাদের সঙ্গে। মহাসিন আলী, আপনি জন্মান্ধ হয়েও এ ধরনের একটি ঝুঁকিপূর্ণ কাজ করছেন এবং আপনার কন্যাকেও করাচ্ছেন, তো আপনি তো অন্য কাজও করতে পারতেন, সেটা না করে এ ধরনের ঝুঁকিপূর্ণ কাজ কেন করছেন? আমি ভিক্ষাটাকে পছন্দ করি না স্যার, জন্য আমি পরিশ্রম করে চলতেছি। আচ্ছা, যদি আমার যদি কোনো পুঁজি থাকতো তাহলে আমি দোকান পাশে একটা করে খাইতে পারতাম, কিন্তু আমার পুঁজি নাই বিধে আমি ঝুঁকিপূর্ণ কাজ করতেছি। কি ধরনের পুঁজি হলে আপনি একটা ছোট্ট দোকান দিতে পারেন? 50-60 হাজার টাকা হলে আমার পক্ষে যথেষ্ট পরিমাণ হতে পারে। মানে 50-60 হাজার টাকা হলে আপনি এই ঝুঁকিপূর্ণ কাজ থেকে মুক্তি পেতে পারেন, তাই তো? জি স্যার, জি স্যার। আপনার মেয়েটিও বোধহয় নিয়মিত স্কুলে যেতে পারে? জি স্যার। জি। আলিফ, তোমার কি স্কুলে যেতে ইচ্ছে করে? হ্যাঁ, কখনো যেতে পারি, কখনো পারি না। বুঝতে পারছি, ভ্যান চালাতে হয় বলে তুমি যেতে পারছো না। যারা মহসিন আলী, আপনাকে যাতে আর ঝুঁকিপূর্ণ কাজ করতে না হয় এবং আপনি যাতে আপনার কাঙ্ক্ষিত একটি দোকান দিতে পারেন এবং আপনার কন্যা আলিফ যাতে নিয়মিত স্কুলে যেতে পারে, সেজন্য ইত্যাদির মাধ্যমে এবং কেয়া কসমেটিক্সের পক্ষ থেকে আপনাকে এই 1 লক্ষ টাকার একটি চেক উপহার হিসেবে প্রদান করছে। আপনি খুশি হয়েছেন? জি স্যার, আমি অনেক খুশি হয়েছি স্যার। অনেক অনেক ধন্যবাদ। শেষ হয়ে এলো আমাদের বিজয়ের মাস ডিসেম্বর। 9 মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর মহান বিজয় অর্জন। এই মাসেরই 16ই ডিসেম্বর অর্জিত হয়েছিল মহান বিজয়, ঘটেছিল নতুন সূর্যোদয়। এবারে সেই সূর্যোদয়ের গান লিখেছেন মোহাম্মদ রফিকুজ্জামান, সুর করেছেন আলী আকবর রূপু, আর গাইছেন আপনাদের প্রিয় শিল্পী এন্ড্রু কিশোর। আমি আকাশে লিখেছি সূর্যোদয়ের গান,
মাটিতে লিখেছি ফসলের গান, আমি আকাশে লিখেছি সূর্যোদয়ের গান, মাটিতে লিখেছি ফসলের গান, শুধুই তোমার জন্যে ওগো রূপসী বাংলা সাগর মেঘলা কন্যে, শুধুই তোমার জন্যে, শুধুই তোমার জন্যে। আমি প্রকৃতির খাতা সাজিয়ে লিখেছি 6 ঋতু 12 মাস, নদীতে লিখেছি জোয়ারের উচ্ছ্বাস। আমি প্রকৃতির খাতা সাজিয়ে লিখেছি 6 ঋতু 12 মাস, নদীতে লিখেছি জোয়ারের উচ্ছ্বাস। সবুজে সবুজে চেতনা সাজিয়ে লিখেছি এই অরণ্যে ওগো রূপসী বাংলা সাগর মেঘলা কন্যে, শুধুই তোমার জন্যে, শুধুই তোমার জন্যে। আমি আকাশে লিখেছি সূর্যোদয়ের গান, মাটিতে লিখেছি ফসলের গান। আমি মানুষের বুকে যতনে লিখেছি পুষ্পিত অনুভব, বাতাসে লিখেছি জীবনের সৌরভ। আমি মানুষের বুকে যতনে লিখেছি পুষ্পিত অনুভব, বাতাসে লিখেছি জীবনের সৌরভ। কবিতা সুষমা জড়িয়ে দিয়েছি তোমারই রূপ লাবণ্যে ওগো রূপসী বাংলা সাগর মেঘলা কন্যে, শুধুই তোমার জন্যে, শুধুই তোমার জন্যে। আমি আকাশে লিখেছি সূর্যোদয়ের গান, মাটিতে লিখেছি ফসলের গান, আমি আকাশে লিখেছি সূর্যোদয়ের গান, মাটিতে লিখেছি ফসলের গান, শুধুই তোমার জন্যে ওগো রূপসী বাংলা সাগর মেঘলা কন্যে, শুধুই তোমার জন্যে, শুধুই তোমার জন্যে। নানি নাতির হাতাহাতি না হলেও মাতামাতি কথার জাতাজাতি সবসময় থাকে। দেখা যাক এই দিনাজপুরে নাতি কেমন সুরে কথার পিঠে কথা জুড়ে মঞ্চটাতে ঘুরে ঘুরে থাকবে কাছে নাকি পালাবে দূরে। আরে আইতাছি নানি। আরে কই গেলি জলদি আয়। পিঠে লাইতে একটু সময় লাগে না? হ্যাঁ শোন নাতি, আজকে দুপুরে খাওন দাওনের পরে তুই আমার একটু দিনাজপুর শহরটা ঘুরাইতে লয়ে যাবি। খাওন দাওনের দরকার কি এখনই চলো। আরে যে বাড়িতে আইছি হ্যাঁ ভাত বসাইছে, না খাইলে খারাপ দেখা যায় না। কই বসাইছে? চুলাই বসাইছে, ভাত রান্তাছে আর কি। হ্যাঁ এই কথাটা তো ঠিক না, ভাত আবার রান্নবো কে? কৌ চাউল রান্না করতেছে, ভাত হইব। চাউল রান্তাছে, ভাত হইছে হইছে। এই নাতি হ্যাঁ শোন, আমরা না দিনাজপুরে একটা ভুল সময় এসে পড়ছি। যদি লিচুর সময় আসতাম তাইলে খুব ভালো হইতো। দিনাজপুরের লিচু হইতেছে গিয়ে দেশের সেরা লিচু, যেমন ধর মাদ্রাজি লিচু, বোম্বাই লিচু, চাইনিজ লিচু, বেদানা লিচু, আরো কত রকম লিচু। নানি দিনাজপুরের লিচু কইছো শুনতে ভালো লাগছে, কিন্তু যেই কইলা বোম্বাই মাদ্রাজি চায়না আর শুনতে ভালো লাগে না। শোনো নানি, ওই সব জাত এই দেশে আইছে প্রায় 100 বছর আগে। বোম্বাই মাদ্রাজেও এখন ওই সব জাতের লিচু আছে কিনা সন্দেহ। তো নানি একটা জিনিস খেয়াল করছো, বেশিরভাগ ক্ষেত্রে আমরা নিজেরাই আমাকে জিনিসেরা ভালো কই না। দেশি আমের কথাই ধরো, যখন দেশি আমে বাজার সয়লাভ হয়ে যায় তখন গায়েবী আওয়াজ উঠে ফরমালিন ফরমালিন। আর যখন এই বিদেশি আম ওই যে লকনা, গোপাল খাস এইগুলাতে বাজার সয়লাভ হয়ে যায় তখন আর কোনো আওয়াজ নাই। ফরমালিনের কথা কইয়া তখন ওই আমগুলারে নদীতেও ফালাইতে দেখি না, রোলার দিয়া পিষতেও দেখি না। আমার তো এখন পরে রোলার দিয়া পিষতে ইচ্ছা করতেছে, খালি নাকি মুখে কথা কস। নানি
নাক দিয়ে তো কথা কন জানা, এই কথাটা তো ঠিক না। ওই মাঝে মাঝে তো তোর পেটে বোম মারলেও কথা বের হয় না। হ্যাঁ, বোমা মারলে তো ফেটি থাকবো না, কথা বলবো কেমনে? ওই তুই কি দিনাজপুরে এসে আমার লগে তর্ক করবি? এইখানে যে ঠান্ডা, তর্ক করলে শরীরটা একটু গরম থাকবো। নানি, দিনাজপুরে আইসা এই তুমি লেচুর মৌসুম না পাইলেও কিন্তু শীতের মৌসুমটা পাইছো। শীতের আছে রস আর দিনাজপুরের আছে চাউল, দুটা মিললে কি হয়? শীতের পিঠা। শীতের পিঠা, শীতের পিঠা বললে এখন আর কিচ্ছু নাই। সব পিঠাই এখন 12 মাস পাওয়া যায়, 12 মাস খাওয়া যায়। এইটা অবশ্য তুই ঠিকই কইছস। না, এইটা তো ঠিক কই নাই। নানি, সব পিঠা সবসময় পাওয়া গেলেও শীতকালের পিঠার মজা কি ওই গরমকালে দিতে পারে? পারবো না। শীতকালে তাজা খাজুরের রস জাল দিয়া নানি ভিজেন্না পিঠা খাওয়ার যে মজা, ফিন্নি পায়েস খাওয়ার যে মজা, কুয়াশার মধ্যে খাড়ায় থেকে ভাপা পিঠা খাওয়ার যে মজা, ওইটা কি ওই 12 মাসের পিঠাই দিতে পারবো? এতদিনে তুই একটা কথার কথা কইছস। শেষ হয় সেটা কি কইলা নানি? আমি অন্তর থেকে এত দামি একটা কথা কইলাম আর তুমি এটা কইলে কথার কথা, মানে যেই কথার কোনো অর্থই নাই। আমি আসলে কইতে চাইছিলাম তুই একটা দামি কথা কইছস। তাইলে ঠিক আছে, আসলে মুখে কি কইলা সেটা বড় বিষয় না, অন্তরটা ঠিক থাকলেই হয়। চলো আমরা খাওয়া দাওয়া করি, তারপর লগে লগে বাইরে মুখ দিয়ে দিনাজপুরটা ঘুরে দেখো। চলো 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 চলো। বিদ্যা অমূল্য ধন, বিদ্যা ছাড়া মিথ্যা এ জীবন, এমন গান সহ শিক্ষার উপর অসংখ্য স্লোগান শুনি আমরা। কিন্তু তারপরও শিক্ষান্ত প্রাণ নিঃস্বার্থ মানুষের সংখ্যা খুব বেশি আছে এমন দাবি আমরা করতে পারবো না। এমন মানুষ যেখানে যিনি আছেন তিনিই হয়ে উঠেছেন তার অঞ্চলের এক দৃষ্টান্ত। তেমনই এক দৃষ্টান্ত স্বরূপ শিক্ষা তাপসের কথা তুলে ধরবো আজ। আর তিনি হচ্ছেন নরেশচন্দ্র অধিকারী। ইত্যাদি টিম নিয়ে আমরা গিয়েছিলাম তার গ্রাম ঢাকা জেলার ধামরাই থানার যাদবপুর ইউনিয়নের গুম গ্রামে। নরেশচন্দ্র অধিকারী ছিলেন যাদবপুর ভুবনমোহন উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক, বর্তমানে অবসরপ্রাপ্ত। সত্তরঊর্ধ্ব এই শিক্ষক 27 বছর বয়স থেকে শিক্ষকতা করে 12 বছর আগে অবসরে যান। বর্তমানে অবসরপ্রাপ্ত হলেও নিয়মিতভাবেই স্কুলে যান তিনি এবং অবৈতনিক শিক্ষক হিসেবে পাঠদান করেন, এমনকি যাতায়াত ভাতাও গ্রহণ করেন। এই সত্তরঊর্ধ্ব শিক্ষক নিজেই সাইকেল চালিয়ে স্কুলে যাওয়া আসা করেন। শিক্ষকতা জীবনে তিনি ছিলেন খুবই জনপ্রিয়, কারণ শিক্ষাদান তার কাছে যতটা পেশা তার চেয়ে অনেক বেশি ব্রত। উনি যদি ইচ্ছা করতেন তাহলে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে অথবা অন্য যে কোনো প্রতিষ্ঠানে অথবা ছাত্রদের প্রাইভেট পড়িয়ে প্রচুর টাকা কামাতে পারতেন, কিন্তু তা করেননি। উনি আমাদের স্কুলে শিক্ষার আলো প্রসারে সহযোগিতা করে যাচ্ছেন। বর্তমানের কোচিং সেন্টারের ব্যবসার মতো তিনি শিক্ষাদানকে ব্যবসা হিসেবে মনে করেননি কখনো। চাকুরিরত জীবনের মতো যে সমস্ত শিক্ষার্থীকে তার কাছে অপেক্ষাকৃত অনগ্রসর বা দুর্বল মনে হয়, তিনি তাদের নিয়ে স্কুল শেষে এখনও সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে পৃথকভাবে পাঠদান করেন। 2006 রিটায়ারের পরেও বিদ্যালয় থেকে কোনো বেতন নেন না, বিনা বেতনে ছাত্রদেরকে স্বেচ্ছাশ্রম দেন এবং বাড়িতে রাতের বেলাও গিয়ে উনি বিভিন্ন সময় তদারকি করেন। উনি একজন নিবেদিত প্রাণ আদর্শবান শিক্ষক। অবসর সময়ে শিক্ষার্থীদের জন্য ক্লাস নোট তৈরি করেন এবং বিনামূল্যে তা তাদের মধ্যে বিতরণ করেন। দর্শক মণ্ডলী, আমরা এই নীরবে নিভৃতে কাজ করে যাওয়া নিঃস্বার্থ শিক্ষক জনাব নরেশচন্দ্র অধিকারীকে আজকে এই মঞ্চে আমন্ত্রণ জানিয়েছি। কথা বলবো তার সঙ্গে। আপনি তো দীর্ঘদিন শিক্ষকতা করেছেন, আপনার এই দীর্ঘ শিক্ষকতার জীবন থেকে অবসর প্রাপ্তির পরও আপনি নিয়মিত ক্লাস নিতে স্কুলে যান কেন? এখনও শিক্ষকতা করার আমার কর্মক্ষম আছে, তারপরে আমি ওই স্কুলের ছাত্র ছিলাম। আচ্ছা, ওই স্কুলটা আমার নিজের মনে করে তাদের ছেলেপেলেদের শিক্ষা দিই। বহুদিন এই শিক্ষকতা করার পর এই পেশার থেকে অন্য পেশায় মন বসে না। আচ্ছা, বাণিজ্যিকভাবে কখনো শিক্ষা দেওয়া অর্থাৎ কোচিং ব্যবসার সঙ্গে সম্পৃক্ত হওয়ার ইচ্ছে জাগেনি? না। আজকে তো ইত্যাদিতে আপনাকে দেখানো হচ্ছে, দর্শকদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে? বাড়িতে অভিভাবক বাবা মা আর স্কুলে অভিভাবক শিক্ষক। ওই শিক্ষক যদি তার ছাত্রছাত্রীদিগকে নিজের সন্তানের মতো স্নেহ করে শিক্ষাদান করে, সেখানে কোনো ব্যবসা চিন্তা আসে না এবং শিক্ষা নিয়ে ব্যবসা করা উচিত। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা আজকে ইত্যাদি অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি এবং আমরা আপনার সফলতা এবং দীর্ঘায়ু কামনা করছি। অনেক অনেক ধন্যবাদ। দর্শক মণ্ডলী,
বিদ্যালয় যদি প্রকৃতই বিদ্যার আলোয় হয়ে ওঠে এবং শিক্ষকরা যদি শ্রেণীকক্ষেই আন্তরিকভাবে পাঠদান করেন, তাহলেই স্কুলের পর ছেলেমেয়েরা তাদের মেধার বিকাশ ঘটানোর সুযোগ পায়। আমাদের দেশের প্রতিটি বিদ্যালয় এমনি আদর্শ শিক্ষকের শিক্ষাদানে উদ্ভাসিত হয়ে উঠুক, এই কামনায় শেষ করছি আমাদের আজকের ইত্যাদি। খোদা হাফেজ।